ইরফান এয়ারপোর্টে পৌঁছেছে ঘন্টাখানেক আগে। ঘড়িতে সময় 11টা। ইরফান একটু পর দৃষ্টি ঘুরিয়ে দেখে কাঙ্ক্ষিত ব্যক্তির উপস্থিতি আছে কিনা। বরাবরই ব্যর্থ হলো। ঠোঁটের ফাঁকে সিগারেট চেপে রাখা। একটু পর শূন্যে ধোঁয়া ছাড়ে। শুদ্ধকে দেখলো একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে কারোর সাথে। না, শুদ্ধ তার সাথে আসেনি, বরং শুদ্ধ জানেই না ইরফান এখানে এসেছে। আর না তো ইরফান জানতো। তবে ইরফান শুদ্ধকে এখানে দেখে অবাক হয়নি। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, ইরফান, তুই এখানে? ইরফান তাকালো না শুদ্ধের দিকে। হাতের অবশিষ্ট সিগারেট টুকুটু টানতে টানতে কৌতুক স্বরে বলে, বিজনেসের কাজ শেষ হয়েছে? শুদ্ধ থতমত খায়। সে তো বলেনি ব্যবসার কাজে এসেছে। ইরফান সিগারেটটুকু শেষ করে অবশিষ্ট অংশ ছুঁড়ে ফেলে শুদ্ধের দিকে তাকিয়ে বলে, নাসিম কোথায় শুদ্ধ? শুদ্ধ চুপ থাকে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে অনুরোধের সুরে বলে, প্লিজ বল, ও কোথায়? তুই জানিস ও কোথায়? শুদ্ধ অবাক হয়। ইরফান রিকোয়েস্ট করছে। ব্যাপারটা ঠিক হজম হলো না শুদ্ধর। ইরফান শুদ্ধকে চুপ থাকতে দেখে বলে, নাসিম কি আমার জন্য এই দেশ ছেড়েছে? শুদ্ধ এবার উত্তর করে, তোর জন্য দেশ ছাড়বে কেন? ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়ে করার ভয়ে? শুদ্ধ এবার বলে, ইরফান নয়, এরকম নয় ইরফান। সবই তো জানিস, ওর জন্য এই দেশে থাকাটাই কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। এই জন্যই ও চলে গিয়েছিল। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, সব জানিস দেখছি, কোথায় আছে সে? শুদ্ধ গলা ছেড়ে বলে, আমি জানি না, বাসায় যা। আমিও বাসায় যাচ্ছি। ফারহা বাসায় একা আছে। নাসিমের আজ আসার কথা ছিল, তাই না? ইরফানের কথায় শুদ্ধ ভীষণ অবাক হয়। নিজেকে সামলে বলে, আমি জানি না। কথাটা বলে শুদ্ধ আর এখানে দাঁড়ালো না। ইরফান পেছন থেকে ডাকে, শুদ্ধ। শুদ্ধ তার বাইকে বসে ইরফানের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, বল। ইরফান দীর্ঘশ্বাস ফেলে ছোট করে বলে, নাথিং। সামিয়া ঘরের এক কোনায় হাঁটু মুড়ে বসে নিঃশব্দে চোখের পানি ফেলছে। সামিয়ার কাজিন সীমা অসহায় চোখে সামিয়ার দিকে চেয়ে আছে। বাড়িতে আসার পর তার বাবা সামিয়াকে কথা শুনিয়েছে অনেক। সামিয়ার জন্যই এই পাত্রটাও ফিরে গিয়েছে। তার বাবা সামিয়াকে সহ্য করতে পারে না এমন নয়, কিন্তু বারবার কারণ ছাড়া বিয়ের ব্যাপারে এমন অবহেলা করায় আজ বকেছে। সীমা ভাবছে সামিয়া তার বাবার দুটো কথা শুনে কেঁদে ভাসাচ্ছে। এগিয়ে গিয়ে সামিয়ার পাশে বসে সামিয়ার কাঁধে হাত রেখে ডাকে, সামিয়া। সামিয়া তার চাচাতো বোনের ডাকে মাথা তুলে তাকায়। সীমা সামিয়াকে দেখে ভীষণ অবাক হয়। মেয়েটি তার বাবার সামান্য কথায় এত কেঁদেছে, তার বিশ্বাস হচ্ছে না। অবাক হয়ে বলে, কি হয়েছে রে তোর, এভাবে কাঁদছিস কেন? সামিয়া ভাঙা গলায় বলে, শুদ্ধ সাহেবের বিয়ে হয়ে গেছে রে। সীমা অসহায় দৃষ্টিতে তাকালো। এবার বুঝলো আসল কাহিনী। দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়ে তো হবেই, কতদিন আর সিঙ্গেল থাকবে? তুই কাঁদছিস কেন? সামিয়া দুই হাতের মাঝে মুখ রেখে আবারও ভাঙা গলায় বলে, আমার না খুব কষ্ট হচ্ছে রে বোন, জানিস? শুদ্ধ সাহেবের ভালোবাসা না পাওয়ার কষ্ট আমায় পিছু ছাড়ে না। আমি কি করব সীমা? সীমা সামিয়াকে জড়িয়ে ধরল। সামিয়া মেয়েটা এত ইমোশনাল কেন বুঝতে পারে না। কত মাস পেরিয়ে গেল, অথচ মেয়েটা এখনো সেই লোকের জন্য বসে বসে কাঁদছে। আর ওইদিকে সে তো দিব্যি বিয়ে করে সংসার করছে। করবে নাই বা কেন? সে আরেকজনকে ভালোবাসে, সামিয়াকে চিনতই না। অথচ মেয়েটা তবুও কেমন কষ্ট পাচ্ছে। সীমা সামিয়ার পিঠে হাত বুলিয়ে বলে, তুই কি ওই লোককে ভুলবি? কোন শাহরুখ খান রে সে? জীবন তোর দিকে একবারও তাকালো না, আর তুই তার জন্য কেঁদে মরিস? সামিয়া নিঃশব্দে চোখের পানি ফেলে। একটু পর সীমাকে ছেড়ে থেমে থেমে বলে, ভালোবাসার জন্য শাহরুখ খান হতে হয় না রে। ভালোবাসার কারণ ছাড়াই ভালোবাসা হয়ে যায়। আবার ভুলে যাওয়ার জন্য হাজারটা কারণ থাকলেও ভোলা যায় না। সীমা কিছুই বলল না। এই মেয়ের আবেগ নিয়ে তার সেই লেভেলের চিন্তা হয়, কবে না জানি পাগলটি হয়ে যায়। সামিয়া হাঁটুতে চিবুক ঠেকিয়ে আনমনা হয়। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সময় বহমান, কখনো কারোর জন্য থেমে থাকেনি। আর না তো আজ থেমেছে। এই তো
চোখের পলকে কখন যে আরো 6 মাস পেরিয়েছে কেউ বুঝতেই পারল না। ইরফান সেদিন নাসিমের খোঁজে গেলেও কোনো খোঁজ পায়নি নাসিমের। বুক ভরা হতাশা নিয়ে বাড়ি ফিরেছিল। এরপর থেকে বসে থেকেছে এমন নয়, সব সময় কোনো না কোনোভাবে খোঁজ চালিয়েছে, কিন্তু সে বরাবরই হতাশ হয়েছে। থেকে থেকে নিজেকে অসহায় লাগে। এইভাবে হাওয়া হয়ে যাওয়াটা কি ঠিক? মায়রার সেকেন্ড ইয়ারের আরো 6 মাস পেরিয়েছে। আর কয়েক মাস পরেই তার এইচএসসি এক্সাম। ইনায়ার একটি ফুটফুটে ছেলে সন্তান হয়েছে, যার নাম রেখেছে প্রিন্স। বয়সও 2 মাস চলছে। মায়েরা কয়েকদিন পর পরই ইরফানকে টেনে নিয়ে যায়, প্রিন্সকে দেখে আসে। মায়েরার বেশ লাগে, ছোট্ট একটা বাচ্চা, ওজন নেই বললেই চলে। কেমন চোখ বড় বড় করে চেয়ে থাকে। মায়েরা আর মিলা 3টি ক্লাস করে মাঠের কোনায় এসে বসেছে। এখন ক্লাস নেই, আবারও 30 মিনিট পর ক্লাস। মায়েরা চুপ করে দেখে। মিলা মায়েরাকে ঝাঁকিয়ে বলে, কিরে, কি হয়েছে তোর? এমন মনমরা হয়ে বসে আছিস কেন? তোর জামাই কি আবার কিছু বলেছে? মায়েরা চোখের কোণে পানি ছিল, যেটা মিলার চোখ এড়ায় না। মিলা অবাক হয়। মায়েরা দ্রুত নিজেকে সামলে হেসে বলে, উনি অনেক ভালো। মিলা চোখ ছোট ছোট করে বলে, তার মানে অতি সুখে কাঁদছিলি? মায়েরা হেসে ফেলল। একটু পর হাসি থামিয়ে মিলার দিকে চেয়ে ডাকে, মিলা। মিলা এগিয়ে এসে মায়েরাকে জড়িয়ে ধরে। মায়েরা হাসলো। এই হ্যাবিটটা মিলার মাঝে তার থেকেই গিয়েছে। প্রথম প্রথম মিলা ছ্যাদ করে উঠত, আর এখন নিজে এগিয়ে আসে। মিলা মায়েরার পিঠে হাত বুলিয়ে বলে, ফিডার খাবি ময়না? আমার ফিডার নাই, যা আছে তা তো বাচ্চার হোক। মায়েরা মিলাকে ছেড়ে মিলার কাঁধে থাপ্পড় মেরে বলে, বেয়াদ্দপ, যা তো। মিলা দাঁত কেলিয়ে হাসলো। মায়েরা হাসলো না। তার ভালো লাগছে না। ইরফান তার কাছে আসে না, কারণ জানে না সে। মায়েরা ব্যাপারটাকে আগে তেমন আমলে নেয়নি, কিন্তু এখন কেমন যেন অদ্ভুত লাগে। মায়েরার মনে আছে, 1 বছর আগে, বিয়ের একদিন আগে ইরফান তার কাছে এসেছিল। এরপর বিয়ের রাতে ইরফানের হঠাৎই কি হলো কে জানে। মাথা ব্যথা নিয়ে ঘুমিয়ে গেল। এরপর থেকে ইরফানকে সে আর তার কাছে আসতে দেখেনি। ইরফানের কি তাকে ভালো লাগে না? কথাটা ভাবতেই মায়েরার চোখের কোণে আবারও পানি জমল। মিলা মায়েরাকে ঝাঁকিয়ে বলে, এই মায়েরা, কি হয়েছে তোর? কিছু বলছিস না কেন? মায়েরা মাথা নিচু করে রেখে নির্জীব গলায় বলে, শিশরাজ হয়তো আমাকে আর পছন্দ করে না রে মিলা। মিলা অবাক হলো মায়েরার কথায়। মায়েরার কাঁধে হাত দিয়ে বলে, এসব ফালতু কথা কেন বলছিস? মায়েরা যদিও বিব্রত বোধ করে, তবুও নিজের মাঝের কথাগুলো জড়তা নিয়ে প্রকাশ করে। শিশরাজ আমার কাছে আসবে না মিলা। মিলা ভুরু কুঁচকে বলে, আসে না মানে? এই তো দেখি ডেইলি তোকে কলেজে নামিয়ে দিয়ে যায়, আবার নিয়েও যায়। মায়েরা চুপ করে থাকলো। মিলা মায়েরাকে ঠেলে বলে, কি হয়েছে বলবি? মায়েরা আমতা আমতা করে বলে, মানে বিয়ের পর থেকে উনি আমার কাছে একবারও আসেনি। মিলা বোধহয় এবার কথাটা ধরতে পেরেছে। অবাক হয়ে বলে, গাঞ্জা তুই খাইছিস নাকি আমাকে খাওয়াচ্ছিস? ঘরে বউ রেখে কোন মহাপুরুষ বসে বসে আঙ্গুল চুষবে আর বউকে আরামে ঘুমাইতে দিবে? মায়েরা বিরক্ত হয়, রেগে বলে, তুই ভালোভাবে কথা বলতে পারিস না না? মিলা অসহায় মুখ করে বলে, ভালোভাবেই তো বললাম। মায়েরা কিছুই বলল না। মিলা একটু থেমে চোখ ছোট ছোট করে বলে, তোর জামাই তোকে মনে হয় ঘুমের ঔষধ খাওয়ায় রে মায়েরা, তাই তুই কিচ্ছু জানতে পারিস না। আহারে, আফসোস করিস না ময়না, আমি তোর জামাইকে ভূত সেজে বলে দিব। মায়েরা স্বামীর কাছে আসার ব্যাপারটা বুঝতে পারায় না পারায় কষ্ট পাচ্ছে। মায়েরা মিলার গালে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে, আর একটা বাজে কথা বললে তোর একদিন কি আমার 10 দিন। একটু থেমে বলে, সে নিজেই আমাকে রেখে ঘুমিয়ে যায়। মিলা তার ডান গালে হাত বুলিয়ে ভাবুক ভঙ্গিতে বলে, তাহলে কি তোর বড়লোক জামাইয়ের মেয়ের দোষ আছে? কথাটা বলেই মুখ চেপে ধরে। মায়েরা আজ তাকে মেরেই ফেলবে। ভাবনার মাঝে মায়েরা মিলাকে মাঠের মাঝে উল্টে ফেলে থাপড়াতে থাপড়াতে বলে, আবার ওনার নামে বাজে কথা বলছিস? তোকে তো মেরেই তবেই আমি দম নিব। মিলা কোনো রকমে মায়েরার থেকে নিজেকে ছাড়িয়ে মায়েরাকে দুটো থাপ্পড় দিয়ে দৌড় লাগায়।
পিছু পিছু মায়েরাও দৌড় দেয়। মিলা কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়লে মায়েরা মিলাকে আরেকটা লাগায়। মিলা অসহায় মুখ করে বলে, আরে মা থাম। ইস, আমারে সরকারি পাইছিস? তুই সমাধানের জন্যই তো আমাকে বলি, সমাধান দেওয়ার জন্যই তো একটু উল্টাপাল্টা বলতে হয়। আয়, এখন তোকে সুন্দর সমাধান দেই। মায়েরা আর কিছুই বলল না। মিলা স্বাভাবিক হয়ে বলে, কারণ তো আমার চেয়ে তুই ভালো বলতে পারবি, কারণ তুই তার বউ। কিন্তু আমি বলি কি, তুই নিজে থেকেই একটু ট্রাই কর। হয়তো সে তোর থেকে কোনো কারণে কষ্ট পেয়েছে। এছাড়া তো মাথায় কিছু আসছে না, যেহেতু তোর কথা মতো তোর স্বামী সতী সাবিত্রী। মায়েরা চোখমুখ কোঁচকালো। তার শীষ রাজকে এই বেয়াদ্দপ মেয়ে বানিয়েই দিচ্ছে। মায়েরা কোমরে হাত দিয়ে বলে, তোর স্বামী যেন সত্যি সত্যি সতী সাবিত্রীর হয়, সেই ব্যবস্থা করব আমি, বেয়াদ্দপ। মিলা মিটমিটিয়ে হাসলো। এর স্বামীকে নিয়ে কিছু বললেই কেমন যেন জ্বলে ওঠে। ভালোই লাগে। মায়েরাকে ঠেলে বলে, আগে আমার বিয়ে হোক, তুই তোর স্বামীকে নিয়ে ভাব, যা। কলেজ শেষে মায়েরা মিলা দুজনেই হাত ধরে বেরিয়ে যাচ্ছিল। মায়েরা সামনে তাকালে ইরফানকে দেখে মুখে হাসি ফোটালো। মিলা মায়েরার দিকে চোখ ছোট ছোট করে তাকালো। স্বামীকে দেখেই হাসি ফুটেছে। আহা, ভালোবাসা। তার জীবন সিঙ্গেলই হয়েই বান্ধবীর ভালোবাসা দেখেই পেট মন সব ভরে যায়। ভাবনা রেখেই নিজের হাত মায়রার হাত থেকে ছাড়িয়ে নেয়। মায়রা ইরফানের কাছাকাছি চলে এসেছে। মিলা পেছন থেকে মায়রাকে ধাক্কা দেয়। মায়রা বেচারি ইরফানের দিকে চেয়েছিল। ইরফান এক পাশে দাঁড়িয়ে ফোনে কিছু করছিল। ইরফান হঠাৎই চোখ তুলে সামনে তাকালে দেখল মায়রা কেমন যেন হুমড়ি খেয়ে পড়েছে ভাব। ইরফান দ্রুত 2 পা এগিয়ে গিয়ে মায়রাকে আগলে নেয়। মেয়েটা পড়তে পড়তে বেঁচেছে। মিলা একটু দূরে দাঁড়িয়ে মুখ লুকিয়ে হাসছে। বিড়বিড় করে, স্বামী আসে না বলে? যা, তোকে পাঠিয়ে দিলাম তোর স্বামীর কাছে। ইরফান মায়রাকে সোজা করে দাঁড় করিয়ে চিন্তিত কণ্ঠে বলে, পড়ে যাচ্ছিলে কিভাবে? মায়রা ইরফানের দিকে তাকালো, কিছুই বলল না। বাঁ দিকে ঘাড় বাঁকিয়ে মিলার দিকে কটমট চোখে তাকালো। মিলা হাত দিয়ে বাই বাই দেখিয়ে পাশ দিয়ে বেরিয়ে গেল। ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, তোমার কি সিক লাগছে বাটফ্লাওয়ার? মায়রা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। নিজে থেকে ইরফানের হাতটা ধরে বাইরে যেতে যেতে বলে, আমি ঠিক আছি, আসুন। ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে কোলে নিতে গেলে মায়রা দ্রুত পিছু গিয়ে রেগে তাকায় ইরফানের দিকে। ইরফান বিরক্ত হয়। মায়রাকে টেনে আনলে মায়রা রেগে বলে, উফ, একদম কোলে নিবেন না। আমাকে কি আপনার বাচ্চা লাগে, যেখানে সেখানে কোলে নিতে আসেন? ইরফান বিরক্তির কণ্ঠে বলে, তুমি সিক, এসো। মায়েরা ইরফানকে ঠেলে বলে, ধ্যাত, আমি ঠিক আছি। মিলা আমাকে ধাক্কা দিয়েছিল। থাকেন তো ফোনের মধ্যে, কিছুই তো চোখে পড়ে না। ইরফান গম্ভীর গলায় বলে, আমি কাজ করছিলাম। মায়েরা সাথে সাথে বলে, হ্যাঁ হ্যাঁ, কাজই করুন। কাজ করতে করতে এই মহাবিশ্ব একেবারে উদ্ধার করুন। এখানে এসেছেন কেন? ইরফান ধমকে বলে, স্টুপিড। কি প্রবলেম? বাজে বকছো কেন? মায়েরা ইরফানের দিকে এগিয়ে এসে বলে, আপনি আবার প্রমিসের কথা ভুলে গেলেন কেন? ইরফান থতমত খেয়ে তাকায়। এক প্রমিসের জন্য একে আর কিছুই বলা যায় না। ফোঁস করে শ্বাস ফেলে মায়রার হাতটা ধরে এগিয়ে যেতে নিলে মায়রা ইরফানের হাত থেকে নিজের হাতটা ছুটিয়ে নেয়। ইরফান পিছু ফিরে রেগে তাকায় মায়রার দিকে। এই স্টুপিডের কি হয়েছে? তাকে ধরতেও দিচ্ছে না। মায়রা ইরফানকে পাত্তা না দিয়েই ইরফানের পাশ কাটিয়ে ধুপাধাপ পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যায়। ইরফান চোয়াল শক্ত করে মায়রাকে দেখল। মায়রার পিছু পিছু সেও যায়। মায়রা একা একাই গাড়িতে উঠে বসে। এরপর গাড়ির ড্যাশবোর্ডের ওপর তার ব্যাগটা রেখে দেয়। তার ভালো লাগছে না কিছু। সে বিরক্ত কেন যেন। বেশ অনেক দিন থেকে ইরফানের ব্যাপারটা নিয়ে মায়রা ডিস্টার্ব। তার মাথায় কি সব আজাইরা চিন্তা আসে। ইরফান ড্রাইভিং সিটে বসে গাড়ির গ্লাস উঠিয়ে দেয়। এরপর মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রা ইরফানকে ঠেলে পাশের সিটে বসতে চাইলে ইরফান 2 হাতে শক্ত করে মায়রাকে চেপে ধরে। মায়রা মোচড়া মুচড়ি করে বলে, ছাড়ুন আমায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে দেখে। মায়রার নড়াচড়া বাড়লে তার হাতের বাঁধন শক্ত হয়। বিড়বিড় করে, ছাড়বেন আপনি?
ইরফান স্বাভাবিক গলায় বলে, নো। মায়েরা কিছু বলার আগেই ইরফান মায়েরার গালে হাত রেখে নরম সুরে বলে, কি হয়েছে বার্ডফ্লাওয়ার, তুমি ডিস্টার্ব কেন? মায়েরা থতমত শান্ত হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে মায়েরার নাকে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। মৃদু স্বরে বলে, আই থিঙ্ক তুমি আমার উপরে রেগে আছো, বাট হোয়াই? মায়েরা মুখ ফিরিয়ে নিল। ইরফান মায়েরার মুখ আবারও তার দিকে ফেরালে মায়েরার চোখ নামিয়ে তাকে মুখ ফুলিয়ে বলে, আপনি আমাকে ভুলে গিয়েছেন। ইরফান বিস্ময় চোখে তাকায় মায়েরার দিকে। সে তার বার্ডফ্লাওয়ারকে ভুলে গিয়েছে। এটাই শোনার বাকি ছিল। এর সাথে স্টুপিড নামটা যে পারফেক্ট যায়, এটা তো এই স্টুপিড পদে পদে প্রুফ করে ছাড়ে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। মায়েরা ইরফানের দিকে চেয়ে সরু চোখে চেয়ে বলে, কি বললেন? ইরফান মায়েরার দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর গাড়ি স্টার্ট দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, ইউ আর এ স্টুপিড গার্ল, ইটস ট্রু, অ্যান্ড আই ডোন্ট লাইক ইউ, ইটস ইভেন মোর ট্রু। ইরফানের কথা শুনে মায়েরা আরও গাল ফোলায়। এমনিতে সে একটা ব্যাপার নিয়ে ভেবে বিরক্ত, তার মধ্যে ইরফান আবার বলছে তাকে পছন্দ করে না, জীবনেও স্বীকার করবে না তাকে পছন্দ করে। তেড়া কি না? মায়েরা পিছু ফিরে বলে, সে তো আমিও আপনাকে পছন্দ করি না। আমার কলেজে অনেক ফ্রেন্ড হয়েছে। ওই তো সেকেন্ড ইয়ারের এক্সাম দেওয়ার সময় আমার চারপাশে কে কে বসেছিল শুনবেন? সজীব, সবুজ, সুমন, সামিন, সিজান, আরও অনেকেই আছে। সবাই আমার খুব ভালো বন্ধু। ওদের সবাইকে আমি খুব পছন্দ। ইরফান সাথে সাথে গাড়ির ব্রেক কষে। মায়েরার সামনের দিকে ধাক্কা খেতে নিলে ইরফান শক্ত হাতে মায়েরাকে আগলে নেয়। ডান হাতে মায়েরার চোয়াল ধরে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওদের তুমি পছন্দ দেন কি? মায়েরা ইরফানের হাত সরাতে চাইলে ইরফান বাঁ হাতে মায়েরার হাতটা চেপে ধরে বলে, এত সাহস কোথায় পেয়েছো? আমার কোলে বসে কতগুলো ছেলের নাম নিয়েছো, কোনো আইডিয়া আছে ওদের সাথে তুমি কথা বলো? মায়েরা ওপর নিচ মাথা নেড়ে সম্মতি জানায়। ইরফান রেগে গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মেরে বলে, হোয়াট দ্য হেল। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে, তবে ভয় পেল না। মিনমিন করে বলে, আপনি রাগ করছেন কেন? আমি তাদের সবাইকে যেমন পছন্দ করি, ওরাও আমাকে খুব পছন্দ করে। ভালোবেসে আমার একটা নামও দিয়েছে, পা। ইরফান কড়া ধমক দেয়, শার্ট আপ। মায়েরা কেঁপে ওঠে। ইরফান ডান হাতে মায়েরার গাল চেপে রেগে বলে, স্টুপিড গার্ল, আর একটা কথা বলে এই মুখ ভেঙে দিব। মায়েরা ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান মায়েরার দৃষ্টি দেখে কেমন শান্ত হয়ে যায়। মায়েরার গাল ছেড়ে ফোঁস করে শ্বাস ফেলে আর চোখে মায়েরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমাকে রাগালে আমি বকবো, কিছু করার নেই। ইরফানের কথা শুনে মায়েরা ভীষণ হাসি পায়, কিন্তু হাসলো না, চেপে রাখলো নিজের মাঝে। ইরফান গলা ঝেড়ে বলে, ওদের সাথে তুমি সত্যি কথা বলো? মায়েরার অবুঝ বাচ্চার ন্যায় মাথা ওপর নিচ করলো। ইরফান রেগে তার ডান হাত মুষ্টিবদ্ধ করলো। শক্ত চোখে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকালো। তার হাসি পাচ্ছে। ইরফান রাগছে ঠিকই, কিন্তু ঝাড়তে পারছে না। ফলে ইরফানের একটা অদ্ভুত অশান্তি হচ্ছে, যেটা মায়েরার কাছে বেশ লাগছে। ইরফান শক্ত গলায় বলে, তোমার স্টাডি এই পর্যন্তই, ইটস ফাইনাল। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। হাই হাই, এই লোকটা সত্যি সত্যি তার পড়াশোনা বন্ধ করে দিবে নাকি? খুব ভালোই চেনা আছে ইরফানকে। মায়েরা দ্রুত বলে ওঠে, না না, আমি পড়বো। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা সাথে সাথেই বলে, হ্যাঁ। ইরফান দাঁতে দাঁত পিষে বলে, বেডরুমে 24 আওয়ার্স পড়বে, নট কলেজ। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, বেডরুমে বসে পড়লে আমাকে এইচএসসির সার্টিফিকেটটা কে দেবে? শিক্ষামন্ত্রী কি আপনার শ্বশুর হয় যে সে আমাদের বেডরুমে এসে সার্টিফিকেট দিয়ে যাবে? ইরফান বিরক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরা মনে মনে হেসে বলে, শিক্ষামন্ত্রী কি ছেলে আছে? আপনি কি জানেন? ইরফান বুঝলো এই স্টুপিড তার সাথে বাদরামি করছে। পকেট থেকে ফোনটা বের করে কারোর নাম্বার বের করে। মায়েরা ইরফানের ফোনের দিকে তাকালে দেখলো স্ক্রিনে লেখা
হান্নান আঙ্কেল মানে কলেজের প্রিন্সিপাল। মায়েরা চোখ বড় বড় করে তাকালো। এটা তাদের কলেজ প্রিন্সিপাল। তাদের প্রিন্সিপাল স্যার ইরফানের খুব ভালো পরিচিত। মায়েরা জানে সত্যি সত্যি ফোন করে বলবে সে পড়বে না। মায়েরা ইরফানের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দ্রুত কল কেটে দিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, এমন করছেন কেন? আমি তো এমনি বলেছি। আমি স নামে কোনো ছেলেকেই চিনি না। সত্যি বলছি, আমার একমাত্র বান্ধবী নীলা, আর কেউ নেই। আমি পড়বো প্লিজ। ইরফান সামান্য ঠোঁট বাঁকালো। এই পুচকি মেয়ে কখন থেকে তার মাথায় টুপি পরাচ্ছিল? বিড়বিড় করলো, স্টুপিড বাদর। এরপর গম্ভীর গলায় বলে, কান ধরো। মায়েরা অবাক হয়ে বলে, কেন? ইরফান দুই হাত বুকে আড়াআড়ি ভাবে গুজে বলে, আমি বলেছি তাই। মায়েরা রেগে বলে, আপনার কান আপনি ধরুন। ইরফান মায়েরার হাত থেকে তার ফোনটা কেড়ে নিলে মায়েরা ইরফানের হাত ধরে বলে, না না, কল করবেন না, ধরছি ধরছি। ইরফান গম্ভীর গলায় বলে, ফাস্ট। মায়েরা অসহায় মুখ করে বলে, আপনার কান ধরি। ইরফান চোখ পাকিয়ে তাকায় মায়েরার দিকে। এই বাদরকে কি করা উচিত? মায়েরা মেকি হেসে বলে, ওভাবে তাকাচ্ছেন কেন? আমি কান ধরছি। কথাটা বলে ইনোসেন্ট ফেস বানিয়ে আলতো হাতে তার কান দুটো ধরে। মনে মনে বিড়বিড় করে, আপনাকে যদি করলা জুস না খাইয়েছি, আমার নামও মায়েরা নয়, খারাপ লোক। ইরফান চোখ ছোট ছোট করে বলে, কি বলছো? মায়েরা দুই দিকে মাথা নেড়ে বলে, কিছু না কিছু না। ইরফান মনে মনে হাসলো, নিজেকে স্বাভাবিক করে বলে, আর বাদরামি করব না, বলো। মায়েরা কিছুই বলে না। ইরফানের ওপর রাগ লাগছে, তাকে জোকার বানানো হচ্ছে। মায়েরাকে চুপ দেখে ইরফান তার ফোন স্ক্রল করতে করতে বলে, বুঝেছি তুমি পড়তে চাইছো না। মায়েরার সাথে সাথেই বলে ওঠে, আর বাদরামি করব না। ইরফান তার ফোনের ক্যামেরাটা অন করে মায়েরার দিকে তাক করে রাখে। মায়েরা বোঝেইনি। ইরফান গম্ভীর গলায় বলে, আবার বলো। মায়েরা দাঁত কটমট করে তাকায় ইরফানের দিকে। অসভ্য লোক, তার সাথে কেমন করছে? ইরফান গম্ভীর স্বর, ফার্স্ট বলো। মায়েরা মুখ ছোট ছোট করেই বলে, আর বাদরামি করব না। ইরফান ঠোঁট বাঁকালো, ক্যামেরা অফ করে ফোনটা প্যান্টের পকেটে রেখে মায়েরাকে টেনে জড়িয়ে ধরলো। মায়েরার মুখ ফুলিয়ে রেখেছে। ইরফান মায়েরার মুখ উঁচু করে মৃদু হেসে বলে, কিউট লাগছিল। মায়েরা বুঝলো সে কান ধরেছিল, তখনকার কথা বলছে। খারাপ লোক। রেগে বলে, আর আপনাকে হনুমানের মতো লাগছে। ইরফান কিছুই বলল না। মায়েরার হিজাবের নিচ দিয়ে হাত দিয়ে মায়েরার গলার ভাঁজে হাত রাখে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মায়েরার পুরো মুখে দৃষ্টি বুলিয়ে ঠান্ডা গলায় বলে, হাজবেন্ডের প্রশংসা করতে হয়, বুঝেছ বউ? মায়েরা দৃষ্টিও নামিয়ে নেয়। ইরফান বাঁ হাত মায়েরার পেছনের দিকে এনে মায়েরার চিবুকে হাত রেখে মায়েরার মুখ তার দিকে এগিয়ে আনে। মায়েরা ইরফানের দিকে তাকায়। ইরফানের চোখের পলকে মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। বেশ কিছুক্ষণ পর মায়েরাকে ছেড়ে দিলে মায়েরা ইরফানের বুকে মুখ লুকায়। ইরফানের ঠোঁট বাঁকিয়ে হাসলো। এরপর গাড়ি স্টার্ট দেয়। বাড়ি পৌঁছালে মায়েরাকে একইভাবে তাকে জড়িয়ে থাকতে দেখে মৃদু স্বরে বলে, বার্ডফ্লাওয়ার, বাসায় এসেছি, ফার্স্ট ভেতরে যাও, আমি আমার অফিসে যেতে হবে। মায়েরা মাথা উঁচু করে তাকালো। ইরফান মায়েরার দিকেই চেয়ে দুজনের চোখাচোখি হলো। মায়েরা ইরফানকে ছেড়ে সোজা হয়ে বসে মৃদু স্বরে বলে, আপনি কখন আসবেন? ইরফান একটু ভেবে বলে, বলতে পারছি না। হোয়াই? মায়েরা মিনমিন করে বলে, আজকে একটু 9টার মধ্যে আসবেন? কথাটা বলে মায়েরা মাথা নিচু করে নেয়। সে এভাবে কখনো বলেনি ইরফানকে, তাই কেমন যেন লজ্জা লাগলো। ইরফান অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান মায়েরাকে টেনে শক্ত করে দুই হাতে জড়িয়ে নেয়। এরপর মায়েরার গালের সাথে গাল লাগিয়ে মৃদু স্বরে বলে, আসবো বউ। মায়েরা ঢোক গেলে ইরফান মৃদু হাসলো। তার তো যেতেই ইচ্ছা করছে না, আসবে কি? মায়েরার গালে ঠোঁট দাবিয়ে রাখে। ওইভাবেই বেশ অনেকক্ষণ থাকে। এরপর মায়েরাকে নিয়ে গাড়ি থেকে বের হয়। মায়েরাকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিলে মায়েরা ইরফানের দিকে একবার তাকিয়ে
দ্রুত পায়ে বাড়ির ভেতরের দিকে যায়। ইরফান 2 হাত প্যান্টের পকেটে রেখে মায়রার প্রস্থান দেখল। মায়রা তার শাশুড়ির থেকে জেনে ইরফানের পছন্দের একটি খাবার রান্না করেছে। এই নাম এর আগেও শোনেনি সে। কিমচি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো শুনেছিল, কিন্তু কিমচি শোনেনি। রুমা নেওয়াজের কাছে শুনেছে ইরফানকে এই খাবারের মাঝে মাঝে তিনি রেঁধে দেয়। ইরফান বেশ পছন্দ করে খায়। আরও কিছু আছে, কিন্তু মায়রার এটা একটা খাবার রাখতেই যেন জীবন শেষ। তে সে তার শাশুড়ির থেকে দেখে দেখে নিজেই রেঁধেছে। রান্নায় সে একদমই কাঁচা। তার মা তাকে কখনো রান্নাঘরে যেতে দেয়নি। ভাতের পানি কতটুকু দিতে হয় মেয়েটি এতটুকুও জানে না। তার মা তাকে কখনোই কোনো কাজে হাত লাগাতে দেয়নি। মায়েরা কথাগুলো ভেবে হাসল। কিন্তু এইদিকে রান্নায় অপটু হওয়ায় যা রান্না করেছে সেই খাবার ততটাও ভালো হয়নি। যদিও তার শ্বশুর শাশুড়ি প্রশংসা করেছে, কিন্তু মায়রার অত ভালো লাগেনি। তার মধ্যে তার ডান হাতের কবজির ওপরের দিকে বেশ খানিকটা জায়গায় তেল ছিটকে এসে পুড়ে গিয়েছে। রোমা নওয়াজ মলম লাগিয়ে দিয়েছেন, তবুও জ্বলছে বেশ। মায়রা বেডের উপরে বসে আছে। ঘড়িতে সময় 8টা। মায়রা বেড থেকে নেমে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হয়। এরপর আবার হাতে মলম দিয়ে এশার নামাজ পড়ে নেয়। নামাজ শেষে ঘরের দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে কাবার্ড থেকে কফি ব্রাউন কালারের সিল্কের শাড়িটা বের করে। সময় নিয়ে শাড়িটি খুব সুন্দর করে জড়িয়ে নেয় মায়রা। কুচি করে পরেছে, বাম কাঁধে আঁচলটা ছেড়ে দিয়েছে। শাড়ি পরা শেষে আয়না থেকে পেছনের দিকে গিয়ে নিজেকে দেখল। ভালোই লাগছে। এরপর তার বিয়েতে পাওয়া অনেক অনেক সাজার জিনিস পেয়েছিল, তার মধ্য থেকে প্রায় অর্ধেকটাই বের করে। এত এত জিনিস দিয়েছিল ইরফানদের বাড়ি থেকে। মায়েরা প্রথম দেখে মাথায় হাত দিয়ে বসেছিল। মনে হয়েছে তাকে দোকান তুলে এনে দিয়েছে সবাই মিলে। এইসব ভাবনা রেখে মায়েরা খুব সুন্দরভাবে নিজেকে সাজায়। চুলগুলো হাত খোপা করে নেয়। নিজেকে পরিপাটি করে মায়েরা ঘড়িতে দেখল 9টা 10 বাজে। ইরফান হয়তো এখনই আসবে। মায়েরা ব্যস্ত হাতে সব গুছিয়ে রাখলো। গত 2.5 ঘন্টা যাবৎ মায়েরা উদাস মনে বেলকুনিতে দাঁড়িয়ে আছে। ইরফান এখনো আসেনি। মায়েরার এত মন খারাপ কখনো হয়নি। আসলে তো এইভাবে কখনো সে অপেক্ষা করেনি ইরফানের জন্য। ইরফান তো বলেছিল আসবে। তাকে বলে মানুষটা কি ভুলে গিয়েছে? মায়েরা ইরফানকে অনেকবার কল করেছে, তার কলটাও রিসিভ করেনি ইরফান। মায়েরা আবারও ইরফানকে কল দেয়। এবার কলটা কেটে যায় ওই পাশ থেকে। মায়েরা না পেরে ফুপিয়ে ওঠে, আসবে না? তাহলে বলল কেন আসবে? আর এখন ফোন তুলছে না, আবার কেটেও দিল। মায়েরা 2 হাতে চোখ মুছে ফারহার ফোনে কল করে। ফারহা বেডের ওপরে বসে খাচ্ছিল। পাশেই শুদ্ধ বসে কথা বলছে নাসিমের সাথে। কথা বলার ফাঁকে ফাঁকে ফারহাকে জ্বালায়। ফারহা রেগে তাকায়। মনে হচ্ছে এই লোক বাচ্চা। শুদ্ধ হাসতে হাসতে কথা বলে। হঠাৎই হঠাৎই ডান ফারহা দিকে হাত এগিয়ে নিলে ফারহা নিচু হয়ে শুদ্ধর হাতটা কামড়ে ধরে। শুদ্ধ চেঁচিয়ে ওঠে, ও মা গো, এই রাক্ষসী আমার হাত ছাড়ো! ইস! শুদ্ধ ফারহার হাতটা ছেড়ে রেগে বলে, আরেকবার যদি জ্বালিয়েছ তাহলে খাবই না, আমি বলে দিলাম। শুদ্ধ অসহায় মুখ করে বলে, শোনো নাসিম, আমার জন্য বিদেশি মেয়ে দেখ, যে আমাকে না কামিয়ে শুধু চুমাবে। ওই পাশ থেকে নাসিম হেসে বলে, তুই কি মানুষ হবি না? বউকেও শান্তি দিস না? ফাইজের কাছে বিচার দিচ্ছি আমি, দাঁড়া। ফারহা হাতের প্লেটটা বেডের ওপরে ঠাস করে রেখে ধূপাধাপ পা ফেলে রুমের বাইরে যায়। শুদ্ধ নাসিমকে কোনো রকমে বলে কলটা কেটে দৌড় দেয় ফারহার পিছু। নিশ্চিত অন্য ঘরে গিয়ে দরজাটা আটকাবে এই মেয়ে, তখন কেলেঙ্কারি হয়ে যাবে। সত্যি সত্যি ফারহা পাশের রুমে গিয়ে দরজা আটকিয়েছিল। শুদ্ধ জোর করেই ফারহাকে টেনে জড়িয়ে ধরে। ফারহা মোচড়া মুচড়ি করে বলে, ছাড়ো আমায়, যাও বিয়ে করো আরো 100টা, ছাড়ো বলছি। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, না না, আমার চুমাচুমি লাগবে না। ফারহা পাখি কামড়ালেও তাকেই লাগবে। আমার পাখি তুমি। ফারহা ফোনটা বাজলে
ফারহা শুদ্ধকে ঠেলে বলে, ছাড়ো। শুদ্ধ ফারহার গালে চুমু খেয়ে বলে, আবার ছাড়াছাড়ি? আর বলবো না, আমার একমাত্র বউ তুমি, তোমাকেই আমি গরুর। ফারহা কটমট চোখে তাকালে শুদ্ধ মেকি হেসে বলে, সত্যিকারের ডার্ক চকলেট কিনে দেব। এভাবে তাকাও কেন? ছাড়ো, আমার ফোন বাজছে। শুদ্ধ আর কিছুই বলল না, ফারহাকে ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বউটাকে রাতে কাছে থাকার জন্য কত তেল মালিশ করা লাগে। আহারে, বিয়ে করেও তার অনেক কষ্ট। ফারহা মায়রার ফোন দেখে রিসিভ করলে মায়রা ওই পাশ থেকে বলে, আপু, শুদ্ধ ভাইয়াকে একটু বলবে ওনার ভাই কোথায়? ফারহা শুদ্ধকে জিজ্ঞাসা করলে সে জানায়, ইরফান তার অফিসে। সে আসার আগে ইরফানের অফিসে গিয়েছিল। মায়রা কথাটা শুনে কলটা কেটে দেয়। মায়রা 11:30 থেকে আরো 2.5 ঘন্টা অর্থাৎ 2টা পর্যন্ত অপেক্ষা করলো ইরফানের জন্য। বেলকনির কোনায় হাঁটু মুড়ে বসে বসে কতক্ষণ সে কাঁদলো মেয়েটা। এত কষ্ট লাস্ট কবে হয়েছিল মায়রা বুঝে পায় না। খোপা করা চুলগুলো পিঠে ছড়িয়ে মেঝে ছুঁয়েছে। মায়রা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে, আপনি আসবেন না শীর্ষওয়ালা? ঘড়িতে তখন 2টা 35। ইরফান গাড়ি গ্যারেজে রেখে এক প্রকার দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। কাছের চাবি থাকায় প্রবলেম হয়নি। কোনো দিকে তাকালো না ছেলেটা। 3টে 4টে করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে সোজা তার ঘরে যায়। দরজা ঠেলে দ্রুত ভেতরে প্রবেশ করলে দেখলো মায়রা ঘরে নেই। দ্রুত পায়ে বেলকুনিতে গেলে পায়ের সাথে কিছু ধাক্কা লাগে। ইরফান নিচু হয়ে তাকালে মায়রাকে দেখে সাথে সাথেই হাঁটু মুড়ে বসে মায়রাকে আগলে নেয় তার সাথে। সময় ব্যয় না করে মায়রাকে কোলে তুলে ঘরে এনে বেডে শুইয়ে দেয়। মায়রার দিকে তাকালে তার ভুরু কুঁচকে যায়। মেয়েটার শরীর কেমন যেন একদম ছেড়ে দেওয়া। মায়রার হাতের সাথে ধাক্কা লাগে, কি সব যেন ছিটকে পড়ে যায় টাইলসের ওপর। মৃদু শব্দ ভেসে আসে। ইরফান বিস্ময় চোখে তাকালো, সাথে সাথে মায়রার দিকে তাকিয়ে মায়রার গালে হাত দিয়ে ডাকে, বার্ডফ্লাওয়ার। মায়রার সাড়া নেই। ইরফান ঢোক গিলে মায়রার 2 গালে আলতো হাতে থাপ্পড় দিয়ে ডাকে, বার্ডফ্লাওয়ার, কি হয়েছে তোমার? ওঠো। মায়রার কোনো সাড়া নেই। ইরফান ভীত হয়। বেডসাইড টেবিলের ওপর থেকে গ্লাস নিয়ে মায়রার মুখে পানি ছিটিয়ে দিয়ে বলে। মায়রার কোনো সাড়া না পেয়ে ইরফান হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে। মায়রাকে টেনে তার বুকে জড়িয়ে নেয়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এই বার্ডফ্লাওয়ার, চোখ খোলো, আই এম সরি। মায়রার শরীর ছেড়ে দেওয়া। ইরফানের শরীর কাঁপছে। মায়রার গালে হাত দিয়ে অসহায় কণ্ঠে ডাকে, লিটল গার্ল, প্লিজ কিছু বলো। মায়রার কোনো সাড়া না পেয়ে ইরফান মায়রাকে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে আবারও কম্পিত স্বরে বলে, এই বউ, এই তো আমি এসেছি, চোখ খোলো প্লিজ বউ, সরি বউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। তার পেজের নাম ডিআরএম সোহাগ হানি।